তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। তো যাও, তোমাদের এক্সপেরিমেন্ট বই দেখবা যে কয়েকটা এক্সপেরিমেন্ট আছে, তারপর আমরা তো দুই একটা একটু রিসিভ করেছি। হ্যাঁ, ফার্স্টে আমরা একটু নাম্বারিংটা মেজর ইস্যু না, নাম্বারিং যে কোনোটা হইতে পারে, ওটা কোনো মেজর ইস্যু না, কারণ তোমাদের ওই স্যার হয়তো তিনটা দেখাইছে, আমিও কিছু দেখাচ্ছি। ফার্স্ট টাইম একটা যেটা দেখছি সেটা হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশন অফ ডিফারেন্ট ইকুইপমেন্ট ইনভলভ উইথ ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব। ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাবের সাথে যেসব ইকুইপমেন্ট ইনভলভ, আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। তোমরা অলরেডি জেনে থাকার কথা, তারপর আমি একটু আলোচনা করছি। তারপর আমরা আলোচনা করবো ভেরিফিকেশন অফ ওহমস ল, তারপর হচ্ছে ভেরিফিকেশন অফ থেভেনিনস থিওরাম, তারপর হচ্ছে ভেরিফিকেশন অফ সুপারপোজিশন থিওরাম, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স মেজারমেন্ট ইউজিং কালার কোড। তো যাই হোক, দেখো আমরা প্রথম এক্সপেরিমেন্টটা একটু রিডিং করো। তোমরা পড়ছো তো নাকি? কে কে পড়ছো বলো, কয়জন পড়ছো? স্যার এখনো মনে হয় স্যার সবাই জয়েন হয় নাই স্যার। 29 জন। তোমরা আছো কয়জন? স্যার আমরা ক্লাসে স্যার গড়ে স্যার 50+ থাকি আর কি স্যার। তাহলে কি আমরা রাতের ক্লাসে অবশ্য স্যার একটু কম থাকে স্যার, 40+ হয় আর কি স্যার রাতের ক্লাসে। কয়েক মিনিট ওয়েট করবো? স্যার করলে ভালো হয়। তারপর তোমরা ফোন দিতে পারো, যারা জয়েন করে নাই দেখতেছো, ক্লোজ বন্ধু বান্ধব যারা আছে একে অপরকে ফোন দাও, তাদের জয়েন করার জন্য বলো, ফোন করে দাও। কথা বুঝতে পারছো? তোমরা তো জানো তোমাদের ফ্রেন্ড সার্কেল কে কে জয়েন করে নাই, তাকে একটু নক দাও তাদের জয়েন করার জন্য। তোমরা বাকিরা একটু রিডিং পড়ো। হ্যাঁ, লেখা দেখতে পাচ্ছ? জি স্যার। একটু রিডিং পড়ো। তোমরা তো পড়ছো অলরেডি নাকি? সবাই পড়ছো তো? যারা পড়ছেন সবার রেসপন্স করবেন কাইন্ডলি। পড়ছি স্যার। স্যার বলো স্যার কি পড়ছো আর কি পড়ছো একটু বলো। স্যার এই আরসিতে এই প্র্যাকটিক্যাল গুলো একটা ওয়েবসাইটের মাধ্যমে করাচ্ছে, এভাবে করলে মনে হয় আমরা একটু ভালো বুঝবো। কে করাচ্ছে? কে? না ওই ঢাকা ব্রাঞ্চে হ্যাঁ, কিভাবে করাচ্ছে? স্যার একটা ওয়েবসাইট আছে থিঙ্কার ক্যাট, ওটাতে করাচ্ছে। দেখি তুমি আমাদের চ্যাট করা যায় না, মেসেজ দিয়ে আমরা দেই, ওটাতে লেখো
চ্যাট বক্সে? হ্যাঁ হ্যাঁ, নামটা লেখো, কি বললো এটা? আচ্ছা স্যার। নামটা বা অ্যাড্রেসটা লিখে দেন। হ্যাঁ, তুমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছ নাকি? তোমার নাম জি কি? স্যার। আনিসুল মুস্তফা? জি স্যার। তো যাই হোক, তাহলে এটা তো আজকে তো আর সম্ভব না। ওটা হয়তো আমরা পরে দেখার চেষ্টা করবো আর কি। তোমরা এটা তো দেখছো কিনা, এই লিঙ্কটাতে ঢুকে কি দেখা যায়? জি স্যার, দেখছি স্যার। স্যার এখানে স্যার কিছু স্যার পার্ট দেয়া আছে বা কিছু সাবজেক্টের ইয়া দেয়া আছে স্যার। ওইখান থেকে স্যার স্যার নিজের মতো করে স্যার সাজিয়ে সাজিয়ে স্যার কোনো জিনিস স্যার বোঝানো যায় আর কি স্যার। এখানে ইলেকট্রনিক্স, তারপর স্যার কোড ব্লকস, স্যার বিভিন্ন জিনিস স্যার এখান থেকে স্যার দেখানো যায় আর কি স্যার, নিজের মতো করে বানিয়ে। আমাদের 40 জনের মতো সর্বোচ্চ হয়ে গেছে নাকি? জি স্যার। জি স্যার। ওটাতে কি সাইন ইন করতে হয় আবার নাকি? জি স্যার। সাইন ইন করার আগে সাইন জয়েন ইন না করতে করেও ডিজাইন করা যায়। শিখে যায় নাকি শেখানোর জন্য, এরকম নামকে লার্নিং? তাহলে ফিক্স থাকে না। হ্যাঁ, anything. ঠিক আছে, আমরা এগুলো পরে হয়তো আরেক সময় দেখাতে হবে, এখন তো ওরা দেখানো যাবে না। সমস্যা নেই স্যার, আপনি স্যার আজকে আপনার মতো করে বুঝেন স্যার। আমরা স্যার সবাই অনেক আগ্রহী স্যার আজকে স্যার ত্রিপুরি ল্যাব ক্লাসটা করার জন্য স্যার। না, তোমরা তো অলরেডি ক্লাস করছো একটা ল্যাব। তো যাক, আমাদের 40 জন আমরা উপস্থিত হয়ে গেছি, আমরা মোটামুটি একটু শুরু করে দেই। তোমরা স্ক্রিন শেয়ারে কি দেখতে পাচ্ছ বলো তো? স্যার একটা সার্কিট দেখা যাচ্ছে স্যার, আগের পেজটা। এখন দেখতে পাচ্ছ? এক্সপেরিমেন্ট নেম 1 আসছে? জি স্যার।
তাহলে কি এটার নাম কি? এগুলো তো রিডিং পড়েছো বা পড়ে থাকার কথা তোমরা। এখন এই জিনিসটার নাম কি বলো তো, যেটা কার্সরটা ঘোরাচ্ছে? বলো। সার্কিট বোর্ড স্যার, ব্রেড সার্কিট স্যার। বোর্ড। হ্যাঁ, এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি সার্কিট বোর্ড না, এটাকে আমরা বলি এই যে লেখা আছে ব্রেড বোর্ড। ব্রেবোর্ড। হ্যাঁ হ্যাঁ, ব্রেড, এই যে লেখা আছে আমি ঘোরাচ্ছি যেটা, ব্রেড বোর্ড। ওকে, তাহলে ব্রেড বোর্ডের ভিতরে ইন্টারনালি কি কানেকশন গুলো থাকে সেটাই যে তোমাকে ডান পাশে দেখা দিয়েছে। এই যে লাল যে দাগটা, এটাতে বোঝাচ্ছে যে এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো ভিতর দিয়ে ইন্টারনালি শর্ট করা আছে, তারই এখানে দেখা যাচ্ছে যে প্লাস সবগুলো ভিতরে শর্ট আছে। আবার উপরে যেটা দেখতেছো ব্লু কালারের, এটা এই মাথা থেকে এই মাথা শর্ট আছে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই দুইটা মাথার মধ্যে, এই দুটো পয়েন্টের মধ্যে কিন্তু গ্যাপ আছে। তোমরা ডাইন সাইডে এটা দেখতে পাচ্ছ কিনা, এই যে এ লেখা আছে, একটা জি স্যার পজিটিভ দেখা যাচ্ছে। একটা পজিটিভ দিয়ে বোঝাচ্ছে এটা লাল, আর নেগেটিভ দিয়ে বোঝাচ্ছে এটা ব্লু। মানে পুরো লাইনটাই শর্ট করা আছে। এর মানে হচ্ছে তুমি কোন একটা তার এনে যে কোনো পয়েন্টই দাও না কেন, এই উপরের লাইনে যে কোনো পয়েন্টে দাও না কেন, তুমি এখানে একটা পয়েন্টে দিলা, শেষে একটা পয়েন্ট থেকে তুমি আউটপুট নিতে পারবা যে এই লাইনটা ভিতরে শর্ট করা আছে। এই কথাটা ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার স্যার। একইভাবে নিচে লাইনগুলো দেখো, যে ডাইন সাইডে দেখাই দিচ্ছে, এই যে উপর থেকে নিচ পর্যন্ত 6টা করে ফোঁটা আছে। একটা লাইনের সাথে একটা লাইনে কিন্তু কোনো কানেকশন নাই, বাট উপরে 6টা ফোঁটা কিন্তু ভিতরে ইন্টারনালি শর্ট করা আছে। এর মানে হচ্ছে তুমি এখানে যে কোনো পয়েন্টে ঢুকাইলেই তার এই মাথায় ঢুকাইলে বা এখানে ঢুকাইলে এই মাথায় কানেকশন পেয়ে যাবা। কথাটা বুঝতে পারছো? জি স্যার। একইভাবে উপরের সেম হচ্ছে নিচে, আর এটার মতো হচ্ছে এটা। এই যে এখানে তার স্যাম্পল দেওয়া আছে, এই যে এখানে সবগুলো লাইন শর্ট, এখানে সবগুলো লাইন শর্ট, এখানে সবগুলো লাইন শর্ট, ঠিক আছে, এখানে সবগুলো লাইন শর্ট, এখানে সবগুলো লাইন শর্ট। কথা বুঝতে পারছো? এখানে সবগুলো লাইন শর্ট। ক্লিয়ার? এটা বুঝতে পারছো কানেকশনটা? হ্যাঁ, ফিজিক্যালি বোর্ড থাকলেও এরকমই, তার ইন্টারনেট কানেকশনটা এত সুন্দরভাবে দেখা দিচ্ছে তোমাদের। এর মানে হচ্ছে তুমি এই লাইনের সাথে এই লাইনের গ্যাপ আছে, এটা মনে রাখতে হবে। এই লাইনের সাথে এই লাইনের কি আছে? গ্যাপ আছে। তোমাকে যখন একটা রেজিস্টর, এখন একটা ক্যাপাসিটর বসাইতে হবে, তাহলে কিন্তু এই শর্টের মধ্যে বসাইলে হবে না, এই ফাঁকা জায়গাতে বসাইতে হবে। মানে একটা রেজিস্টরের দুইটা মাথা থাকে না, একটা মাথা যদি এই যে কার্সরটা যেখানে রাখছে এখানে বসাও, আরেকটা মাথা এখানে রাখতে হবে, অথবা অন্য যে কোনো একটা দূরত্বে রাখতে হবে। আবার সাপোজ ধরো এই মাথাটা আমি এখানে একটা রেজিস্টরের মাথা বসালাম, এই মাথাতে একটা বাকি রেজিস্টরের মাথাটা বসলাম, তাহলে হবে? না স্যার, এটা তো শর্ট। না স্যার হবে না। তা হবে না, এটা শর্ট হয়ে যাবে। তো শর্ট হয়ে গেলে তার রেজিস্টরের ভিতর দিয়ে কোনো কারেন্ট পাস করবে না, শর্ট দিয়ে চলে যাবে। এই জিনিসটাই ইম্পর্টেন্ট। তাহলে ক্যাপাসিটর, রেজিস্টর, ইন্ডাক্টর যখনই আমরা বসাবো, তাহলে এই যে শর্ট লাইন আছে, এই যে শর্ট লাইন আছে, এই দুই শর্ট লাইনের মাঝে হতে পারে, বা এই শর্ট লাইন বা শেষের যতটুকু লাম্বা লাগল পা এইখানে একটা শর্ট লাইনের মাঝে বসাবো, যেন মাঝে গ্যাপটা থাকে। আর এই নিচে আর উপরে আমরা সাধারণত সাপ্লাইটা দিব, ডিসি সাপ্লাই যে দিব, প্লাস মাইনাস নিচেটা দিতে পারি অথবা উপরে দিতে পারি, যে কোনো একটা থেকে দিতে পারি, ঠিক আছে। অথবা উপরে একটা প্লাস দিলাম, নিচেটা একটা মাইনাস দিলাম, তা হবে। পুরো লাইনটা একই বোঝাবে, এখানে প্লাস দাও মাইনাস দাও এরকম ফ্যাক্ট না। যদি এখানে তোমার বোঝার জন্য প্লাস মাইনাস দিচ্ছে, এই প্লাস মাইনাস কোনো ব্যাপার না আর কি, তুমি যে কোনো একটা দিতে পারবে। এখানে উপরটাতে প্লাস দিতে পারবা, নিচে থেকে মাইনাস দিতে পারবা। এটা তোমাকে সিম্পলি বোঝাচ্ছে যে এই লাইনটা শর্ট, এই লাইনটা শর্ট, এটা হচ্ছে পুরো। তোমাদের এই জিনিসগুলো দেখাইছিল স্যার? না স্যার। না স্যার। যাই হোক, তাহলে আমি দেখাই দিচ্ছি। আর এই দেখো সিম্পল একটা সার্কিট, হ্যাঁ, 3 ভোল্ট ডিসি সাপ্লাই, 1 কিলো ওহম রেজিস্টর, 2.2 কিলো ওহম রেজিস্টর। এই কানেকশনটা ব্রেডবোর্ডে করবো। তো ব্রেডবোর্ডে কিছু না, এই রেজিস্টরে দুইটা মাথা থাকে, আবার এই রেজিস্টরে দুইটা মাথা থাকে, এই ডিসি পাওয়ার সাপ্লাই দুইটা মাথা থাকে। তাহলে আমরা এটা বুঝতেছি, এই ডিসি সাপ্লাইয়ের পজিটিভ মাথাটা এই রেজিস্টরের একটা মাথার সাথে লাগবে, অপর মাথাটা একটা রেজিস্টরের সাথে লাগবে, আর এই রেজিস্টরের অপর মাথাটা এসে নেগেটিভ পাওয়ার সাপ্লাই লাগবে। তাহলে এটাকে যদি আমরা এই ব্রেডবোর্ডে কানেকশন দিই, দেখো কিভাবে দিলাম। সিম্পলি একটা ডিসি পাওয়ার সাপ্লাই দেখানো হয়েছে। এই আমরা যদি 5 ভোল্ট যদি দিতে চাই, তাহলে গ্রাউন্ড, জি এন্ড ডি থাকে লেখা, হ্যাঁ, গ্রাউন্ড আর প্লাস 5 ভোল্ট সাপ্লাই। অথবা তুমি এই গ্রাউন্ডে আর এই সাপ্লাইটা যদি এখানে না দিয়ে প্লাস দিতে দাও, প্লাস দিতে দাও মানে হচ্ছে এটাতে ভেরিয়েবল ভোল্টেজ সোর্স হয়ে যাবে, তখন এই ভোল্টেজ
নবগুলি যদি তুমি ঘোরাও তাহলে ভোল্টেজ বাড়বে কমবে, মানে তোমার হয়তো মনে করো যেখানে 10 ভোল্ট দরকার তুমি 10 ভোল্ট সাপ্লাই দিলাম, যেখানে 12 ভোল্ট দরকার সেখানে 12 ভোল্ট দিয়ে সার্কিট রান করাইলাম বা ডিজাইন করলাম। কথা বুঝতে পারছো? তুমি যদি +5 আর গ্রাউন্ডে দাও তাহলে বুঝতে হবে এখানে ফিক্সড 5 ভোল্ট, গ্রাউন্ড আর -5 যদি দাও তাহলে হচ্ছে -5 ভোল্ট সাপ্লাই। কথাটা ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার হ্যাঁ, এই কথাগুলো মনে রাখতে হবে। আর তোমাদেরকে আমি এটা বলেছি, স্যার আবার একটু বলি। হ্যাঁ আবার যেটা বলতেছি মানে এই তুমি যদি +5 ভোল্ট আর এই গ্রাউন্ডে একটা মাথা দাও আর একটা +5 ভোল্ট একটা মাথা দাও তাহলে এখানে ফিক্সড 5 ভোল্ট সাপ্লাই বোঝাবে। এই ব্রেডবোর্ডটাতে যে সাপ্লাইটা ঢুকতেছে ফিক্সড 5 ভোল্ট। আর গ্রাউন্ডে আর -5 যদি দাও সব কানেকশন দাও তাহলে তোমার বুঝবে এখান থেকে -5 ভোল্ট সাপ্লাই দিচ্ছ। গ্রাউন্ডে যদি একটা মাথা থাকে আর এই তারটা যদি তুমি +5 ভোল্টে না দিয়ে +B-তে দাও তখন এটা হচ্ছে ভেরিয়েবল ভোল্টেজ বোঝাবে, মানে এই নবটাকে যদি তুমি ঘোরাও তাহলে ভোল্টেজ বাড়বে, এই নবটাকে যদি উল্টা দিয়ে ঘোরাও তাহলে ভোল্টেজটা কমবে। মানে তোমার কোথাও 18 ভোল্ট, কোথাও 12 ভোল্ট, কোথাও 10 ভোল্ট লাগতে পারে, তখন আমরা এই কাজটা করি, +B-তে কানেকশনটা দিয়ে সেটা আমরা নবটাকে ঘোরাই। কথা বুঝতে পারছো? যদি স্যার এই যে নিচের দিকে জি স্যার, -B বুঝেছি। তে দেই, ওইটা -B তে দিলে তুমি যদি গ্রাউন্ডে দাও আর এই তারটা না -B-তে দাও তাহলে একইভাবে নেগেটিভ ভোল্টেজটা চেঞ্জ হবে। মানে এটা ভেরিয়েবল হবে। হ্যাঁ ভেরিয়েবল হবে, প্লাসে দিলেও ভেরিয়েবল হবে, মাইনাসে দিলেও ভেরিয়েবল হবে। ঠিক আছে, বি +B -B ভেরিয়েবল। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি যদি এই তারটা -B-তে দাও আর এই তারটা +B-তে দাও তাহলে এখানে কত ভোল্টেজ হবে বলতে পারবা? একটা তার -B-তে দিলা আর একটা তার +B-তে দিলা, তাহলে এটা কত ভোল্টেজ হবে? 0 ভোল্টেজ। 0 ভোল্টেজ। 0 ভোল্টেজ না, এটা হচ্ছে 10 ভোল্ট। ওটা তো 5 এ স্যার, 5 এ দিলে তো 10। হ্যাঁ -5-এ দাও আর +5-এ দাও তাহলে এটা হচ্ছে ভোল্টেজের ডিফারেন্স হ্যাঁ। এখানে বলতে হয়। তাহলে এখানে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে কত? তোমার কাছে মনে করো 5 টাকা ঋণী তুমি, আরেকজন তোমার কাছে 5 টাকা পায়, তাহলে তোমার এখন কি হয়? হ্যাঁ 10। 10, এখানে ডিফারেন্সটা হচ্ছে 10, মানে +5 মাইনাস আবার -5, তাহলে ডিফারেন্সটা কত হবে? 10 ভোল্ট। কথাটা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। এখানে দুইটা টার্মিনাল স্যার আমি বুঝতে পারিনি। হ্যাঁ আমরা এখানে যে জিনিসটা বুঝি এই দুটো টার্মিনাল হচ্ছে পটেনশিয়ালের ডিফারেন্স। এই যে আমরা ভোল্টেজ বলি, পাওয়ার সাপ্লাই বলি, পটেনশিয়াল ডিফারেন্স, এটা অ্যাকচুয়ালি বলি পটেনশিয়াল ডিফারেন্স, মানে ভোল্টেজের ডিফারেন্স, আমরা যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। তাহলে একটা যদি +5 ভোল্ট হয় একটা যদি -5 ভোল্ট হয় তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এখানে মনে করো একজন রেফারেন্স লাইন থেকে মাইনাস নিচে আছে আর একটা রেফারেন্স থেকে প্লাস উপরে আছে, তাহলে এই জন্য ডিফারেন্স কত আছে? মাঝে 10 ভোল্ট না? জি স্যার। এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে একটা ভোল্টেজের ডিফারেন্স, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এবং আমরা হিসাব করি সাধারণত নিচেরটার সাপেক্ষে উপরটা কত ভোল্টেজ, তাহলে -5 আর +5 লাগালে নিচেরটার সাপেক্ষে উপরটা হচ্ছে 10 ভোল্ট যাবে। ওকে, এই পর্যন্ত এখানে ক্লিয়ার হবে। এগুলো যে ডিসি পাওয়ার সাপ্লাই দেখালো +B, ম্যাক্সিমাম মিনিমাম ঘুরায়, -B ম্যাক্সিমাম মিনিমাম করা যায়। আর এখানে যেটা আছে দেখো কারেন্ট ভোল্টেজ, এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই একটা আছে আমাদের, ল্যাবেও আছে, তোমাদের ল্যাবেও আছে। কারেন্ট থাকে একদম ভোল্টেজ থাকে, এটা হচ্ছে ফাইন থাকে, এটা ফাইন থাকে, ভোল্টেজটাও ফাইন থাকে। ফাইন মানে ফাইন টিউনিট, সিবি, সিসি মানে কারেন্ট সোর্স, সিবি মানে ভোল্টেজ সোর্স। তো ফাইন টিউনিং মানে হচ্ছে খুব প্রিসিয়াস চেঞ্জের জন্য আমাদের যে আমাদের যে ভোল্টমিটার গুলো আছে, সরি আমাদের যে ডিসি পাওয়ার সাপ্লাই গুলো আছে সেটা সাধারণত 32.5 ভোল্টেজ পর্যন্ত মেজার করা যায় বা সাপ্লাই দিতে পারে। ডিসি পাওয়ার সাপ্লাই গুলো 32.5 ভোল্টেজ পর্যন্ত কি সাপ্লাই দিতে পারে। এগুলো হচ্ছে ফাইন টিউনিং, মানে হচ্ছে খুব অল্প অল্প চেঞ্জ হয়। আর এটা যদি আমরা চেঞ্জ করি ডাইন সাইডটা একটু বেশি পরিমাণ চেঞ্জ হয়, সাপোজ ধরো 1 ভোল্ট, 1.5 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্ট করে এরকম। আর এটা দিলে মনে করো 0.2, 0.3, 0.4, 0.5 করে ভোল্টেজ প্রয়োগ হবে। তাহলে বুঝতে পারছো? এগুলো আমরা প্র্যাকটিক্যালি একবার হাতে কলমে দেখাতে পারলে আরো ভালো ছিল, বাট ওটা আমরা পারতেছি না। তারপরে একটা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি, তোমরা যদি কখনো কাজ করো
এই ল্যাব শিট গুলো স্টাডি করো এবং ওটা কাজ করো, তাহলে দেখবা যে তোমাদের অনেকটা উপকার হবে আর কি। আর আমাদের যদি কখনো সুযোগ হয় তাহলে আমরা হয়তো ল্যাবে আবার দেখাই দিব। ক্লিয়ার কথা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো দেখো এখানে একটা প্লাস থাকে, এটা মাইনাসের একটা গ্রাউন্ড থাকে। এটা সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই থেকে সাপ্লাই দেওয়ার জন্য পজিটিভ, গ্রাউন্ড, নেগেটিভ। একটু আগে আমরা বুঝাইলাম, দেখালাম যে এই গ্রাউন্ড আর পজিটিভ দিলে তোমার একরকম হবে, আর নেগেটিভ পজিটিভ দিলে কি হবে। এখানে গ্রাউন্ড আর পজিটিভ যদি 5 ভোল্ট হয়, তাহলে এই নেগেটিভ আর পজিটিভ দিলে -5 +5 মিলে 10 ভোল্ট হবে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কথাটা প্র্যাকটিক্যালি করতে গেলে যা পাওয়া আর কি, এই কারেন্টের মানটা একবার জিরো রাখা যায় না। এটাকে যখন রান করাতে হয়, কাজে লাগাতে হয়, কারেন্টের একটা ছোট্ট একটা মান, এই কাজগুলো ঘুরাইয়া মিনিমাম একটা ভ্যালুতে রাখা লাগে, 0.1 0.2 রাখা লাগে। তারপরে ডিসি পাওয়ার সাপ্লাই নবগুলো ঘুরাইলে তখন এই সে আউটপুটে ডিসি পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ সাপ্লাই করে। আদারওয়াইজ তুমি যদি একটা জিরোতে রাখো তাহলে এটা কাজ করে না। এটা একটা লিমিট আছে, হ্যাঁ, লিমিটেশন বলা যায়। তোমাদের এগুলো দেখালাম, যে বললাম +5 হচ্ছে 5 ভোল্ট ফিক্স, -5 -5 ফিক্স, প্লাস মাইনাস হলে ভেরিয়েশন হতে পারে 1.2 থেকে 20 ভোল্ট ভেরিয়েবল। এটা বিভিন্ন ডিসি পাওয়ার সাপ্লাইয়ের জন্য বিভিন্ন হয়। কোথাও 30 ভোল্ট পর্যন্ত, কোথাও 32 পর্যন্ত মাপতে পারে, কোনটা 20 ভোল্ট পর্যন্ত মাপতে পারে, কোনটা 12 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারে। মাপা তো না, সাপ্লাই দাও। কথা বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, সব ডিসি পাওয়ার সাপ্লাই সেম না, রেটিং চেঞ্জ থাকে। এটা এক এক মডেলের এক এক রকম হতে পারে, কিন্তু প্রসিডিউর বা নিয়ম কানুন মোরলেস সেম। এই কথাগুলো এখানে লেখা পাবা। আমি আর এগুলো তো আলোচনা করে ফেললাম, এগুলো নিয়ে আর কথা বলার কিছু নেই, ইম্পর্টেন্ট কথা বলে ফেলছি। এখন হচ্ছে সিম্পলি একটা সার্কিট, এটা আমরা, হ্যাঁ, দেখো একটা সিম্পল কানেকশন যদি আমরা দেই, দিয়ে আমরা কি করতে পারি, এটা যদি আমরা, এটা হচ্ছে অ্যাবোমিটার বলা যায়, হ্যাঁ, এবো মানে এম্পিয়ার, ভোল্ট, ওহম, তিনটাই মাপা যায় যে মিটার দিয়ে। এটাকে আমরা অ্যাবোমিটার বলি অথবা মাল্টিমিটার বলি। মাল্টিমিটার মানে কি, অনেকগুলো মিটারের কাজ করতে পারে। ঠিক আছে, তো আমরা যদি এখানে রেজিস্টার অ্যাক্রসে, দুটো রেজিস্টার অ্যাক্রসে দুটো তার এনে লাগাই এবং এখানে যদি অহমে সিলেক্ট করি, তাহলে আমরা রেজিস্ট্যান্স মাপতে পারবো। যদি এটা ভোল্টেজ সাপ্লাই দেই, দুটা মাথায় আমরা তার ধরি, তাহলে আমরা ভোল্টেজ পেয়ে যাব। তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তোমাকে খেয়াল রাখতে হবে, কারেন্ট মাপার জন্য মিটারটাকে সিরিজে কানেকশন দিতে হয়, আর ভোল্টেজ মাপার জন্য মিটারটাকে মনে রাখতে হবে। কারণ যেহেতু কারেন্টটা কি হয়, সিরিজে যায়, আর ভোল্টেজটা তার প্যারালাল অ্যাক্রসে ড্রপ হয়। এই কারণে মনে রাখতে হবে, কারেন্ট মাপার জন্য এই তারটাকে কি করতে হবে, সরাই ফাঁকা করতে হবে। ফাঁকা করে এখানে দুটো টার্মিনাল দিয়ে দিতে হবে, দিয়ে দিলে তারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। আর রেজিস্টর মাপার জন্য অথবা ভোল্টেজ মাপার জন্য তার প্যারালালে কানেকশন দিতে হবে। এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা মিটারের ক্ষেত্রে, হয়তো সাপোজ তুমি একটা ভোল্টেজ মাপতেছো, হ্যাঁ, কিন্তু তুমি ভোল্টেজটা জানো না কত ভোল্ট, সেক্ষেত্রে ভোল্ট মিটারটা কততে সিলেক্ট করতে হবে বলতে পারবে কেউ? স্যার 5 কি 5 বা 5 বা 220। হ্যাঁ, ভোল্টেজের রেঞ্জ আছে, এসি আছে, ডিসি আছে, তাই না? কারেন্ট এম্পিয়ারে ডিসি আছে, এসি আছে, রেজিস্টার আছে। তোমাদের আমি যে কোশ্চেনটা করছি, তুমি একটা ভোল্টেজ মাপবা, এটা হচ্ছে আননোন ভোল্টেজ। এখন আরো ডিজিটাল বের হয়ে গেছে, হ্যাঁ, অটোমেটিক বের হয়ে গেছে, সে এসি ডিসি দুইটাই মাপতে পারে। তুমি অটো সিলেক্ট করে রাখলে এটা এসি হলে এসি ভোল্টেজ মাপবে, ডিসি হলে ডিসি ভোল্টেজ মাপবে, এই কাজটা করা যায়। কিন্তু আমি একটা কোশ্চেন করলাম যে আমি একটা ভোল্টেজ জানি না কত, আমার মিটারটা দিয়ে ভোল্টেজটা মাপতে যাবো, সেক্ষেত্রে আমি সিলেকশন কতটা করবো? এটা সিলেকশন অপশন থাকে। তুমি কি 5 ভোল্ট, 10 ভোল্ট, 20 ভোল্ট, 100 ভোল্ট, 200 ভোল্ট, কোন ভোল্টেজ, ভোল্টেজের অনেকগুলো রেটিং থাকে, কোনটা তুমি সিলেক্ট করবে? অটো হলে তো অটো সিলেক্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যদি আননোন ভোল্টেজ হয়, তোমার মিটারে যে রেটিং থাকে ম্যাক্সিমাম ভোল্টেজটা সিলেক্ট করবা। সিলেক্টরটা ঘুরাইয়া, এই যে এখানে একটা সিলেক্টর থাকে, সিলেক্টর ঘুরে ম্যাক্সিমাম ভোল্টেজে রাখবা। কেন রাখতে বলতে পারবা? মনে নেই স্যার আমার ভোল্টেজের চাইতে যদি আমার ওই ভোল্টেজটা বেশি হয়, তাহলে আমার মিটারটা নষ্ট হয়ে যেতে পারে স্যার। হ্যাঁ, সুন্দর আনসার, কারেক্ট আনসার। তুমি যে ভোল্টেজটা মেজার করবা, ওই ভোল্টেজের তুলনায় তুমি যে সিলেকশন করেছো যে ভোল্টেজটা, সেটা যদি বেশি হয়ে যায়, তাহলে এই মিটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে তুমি যদি আননোন কিছু মাপতে চাও, তোমার হাইস্ট যতটুকু রেঞ্জ আছে সেটা দিয়ে মাপা শুরু করতে হবে।
তারপর দেখলো যে শুরু করে মাধ্যমে খুব অল্প মানের ভোল্টেজ দেখাচ্ছে, তাহলে বুঝতে পারলো একটা আইডিয়া হয়ে গেল এটা কম মানের ভোল্টেজ, তখন রেটিংটা একটু কমাই দিল। কথা বুঝতে পারছো? কম হলে সমস্যা নাই, বেশি হয়ে গেলে রেটিং তখন এই মিটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখবা। এই দেখো কারেন্ট মাপার জন্য আমি বলেছিলাম না, মাথাটা কেটে তখন সিলেকশন করে যাবো, তখন এম্পিয়ার সিলেক্ট করতে হবে। তখন ভোল্টেজ সাপ্লাই দিলে এই তারের ভিতর দিয়ে কারেন্ট যে এই মিটার ভিতরে হয়ে এই রেজিস্টার হয়ে এখানে চলে আসবে। কারেন্টের একটা বৈশিষ্ট্য হলো সে প্লাস থেকে শুরু করে বিভিন্ন পথ ধরে আবার মাইনাসে আসবে, মানে একটা ক্লোজ পাথের মধ্যে কারেন্টটা চলতে থাকে। ওপেন হয়ে গেলে কিন্তু সেখান থেকে কারেন্ট যায় না। বুঝতে পারছো সবাই? যাক, আমাদের ওটা শেষ হয়ে গেল, আমরা মোটামুটি কিছু আইডিয়া নিলাম, বেসিক আইডিয়া। হয়তো আমাদের ল্যাবে গেলে হয়তো আমরা আরো কিছু দেখাতে পারতাম, সিগন্যাল জেনারেটর বা অসিলোস্কোপ দেখি, এখানে ভিডিও দেখবো আমরা। আরেকটা হচ্ছে ভেরিফিকেশন অফ ওহমস ল। ওহমস লটা কাকে বলে? আমরা ওহমস লটা আমরা যেটা জানি আই প্রপোর্শনাল বি। কি বললাম? আই প্রপোর্শনাল বি অথবা বি প্রপোর্শনাল আই। মানে ভোল্টেজ যদি তুমি কোনো একটা সার্কিটে অ্যাপ্লাই করো তাহলে রেজিস্ট্যান্স ভিতরে কারেন্ট বাড়তে থাকবে, ভোল্টেজ যদি কমতে থাকে কারেন্ট কমতে থাকবে যদি রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকে। এই কথাটা বুঝতে পারছো কিনা? জি স্যার। আর বাকিরা রেসপন্স করো। তুমি কি আসমা? জি স্যার। জি স্যার, বাকিরা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বাকিরা রেসপন্স করো। স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার একটু হালকা জোরে কথা বলা যায় স্যার, মানে অনেক আস্তে আসতেছে তো এই জন্য। হ্যাঁ, জোরে বলবো আরো। এখন শুনতে জি পাচ্ছ? স্যার। তো যেটাই বলতেছিলাম সেটা হচ্ছে ওহমস লটা হচ্ছে বি প্রপোর্শনাল আই। হ্যাঁ, সেটা কি আমরা সংক্ষেপে লিখি বি ইকুয়াল আই আর। যখন প্রপোর্শনাল উঠে যায় তখন একটা কনস্ট্যান্ট টার্ম বসে, সেই কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে আর। মানে এই সার্কিটে রেজিস্ট্যান্সের মানটা কনস্ট্যান্ট থাকবে। আমরা যদি সার্কিটে ভোল্টেজ বাড়াইতে থাকি তাহলে কারেন্ট বাড়বে, ভোল্টেজ কমাইতে থাকলে কারেন্ট কমবে। এই দেখো সিম্পল একটা সার্কিট, ভেরিয়েবল ডিসি দিয়েছে। হ্যাঁ, এই রেজিস্টার দুটো দিয়েছে। তার মানে হচ্ছে তুমি এই রেজিস্ট্যান্স গুলো যদি ফিক্স থাকে, তুমি সার্কিটে ভোল্টেজের মান যদি বাড়াও তাহলে কারেন্টের মান বাড়বে, এই ভোল্টেজের মান কমাই দিলে কারেন্টের মান সে আনুপাতিক হারে কমবে। এটাই হচ্ছে ওহমস ল, এটাই ওহম বলে গেছে। কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো এটা একটা জিনিস আমি বলেছিলাম যে আমরা ভোল্টেজ প্যারালালি মাপি আর কারেন্টটা সিরিজে মাপি, তাহলে এই মিটারটা স্যার আরেকবার একটু বলেন স্যার, ক্লিয়ার না। হ্যাঁ, আমরা বলেছি কোন সার্কিটে ওহমস ল যেটা সেটা হচ্ছে এরকম, এই যে হ্যাঁ বি ইকুয়াল আই আর। ঠিক আছে? তো এখানে আমাদের আরটা হচ্ছে কনস্ট্যান্ট আছে, অ্যাকচুয়ালি বি প্রপোর্শনাল আই থাকে, সেখান থেকে ইকুয়াল যখন আমরা লিখি তখন কনস্ট্যান্ট লিখি না, এক্স প্রপোর্শনাল আই, এক্স প্রপোর্শনাল ওয়াই কখনো লেখো কিনা? তখন আমরা লিখি এক্স ইকুয়াল হচ্ছে কে ওয়াই, কেটা থেকে একটা কনস্ট্যান্ট টার্ম, প্রপোর্শনালটা উঠে গেলে সেখানে একটা কনস্ট্যান্ট টার্ম দিতে হয়। ঠিক একইভাবে বি প্রপোর্শনাল আই মানে ভোল্টেজের পরিবর্তনের সাথে সাথে কারেন্ট পরিবর্তিত হবে, সেটাকে যদি আমরা ইকুয়াল রাখতে চাই সেখানে একটা কনস্ট্যান্ট টার্ম হচ্ছে আর, মানে বাধাটা একটা তারের ভিতর দিয়ে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করবো তার ভিতরে যে কারেন্ট ফ্লো হবে সেখানে ওই তারের ভিতরে রেজিস্ট্যান্স ফিক্স থাকে, তাহলে ভোল্টেজের পরিবর্তনের সাথে সাথে কারেন্ট পরিবর্তিত হবে, ভোল্টেজের সাথে সাথে কারেন্ট পরিবর্তিত হবে। ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, ভোল্টেজ কমে গেলে কারেন্ট কমবে। দেখো না তোমাদের লোডে কখনো লাইটে দেখো না ভোল্টেজ কমে গেলে কারেন্ট নিভু নিভু হয়ে যায় ক্ষেত্রে, আবার একটু ভোল্টেজ বেড়ে গেলে লাইট একটু বেশি আলো দেয়। দেখছো কখনো ইলেকট্রিক্যাল লাইটে? ওটাই হচ্ছে সিম্পলি আমরা এখানে যে সার্কিটটা দেখালাম, এখানে আছে ডিসি ভেরিয়েবল ডিসি সোর্স দিয়ে দেখাচ্ছি যে ভোল্টেজটা আমরা পরিবর্তন করতে পারবো। পরিবর্তন করলে তোমার এম্পিয়ারের কারেন্টের রেটিংটা পরিবর্তিত হবে। ঠিক আছে? আমরা যদি চার্জে ফ্লো সেল কমপ্লিট করতে চাই, দেখো নর্মাল ভ্যালু অফ আর এর মানটা আমরা আসলে ফিক্স রাখবো। কি রাখবো? আর এর মানটা যদি ফিক্স রাখি তাহলে দেখো এই যে ভোল্টেজ যখন বাড়াবো তখন আমরা এম্পিয়ারে কত এম্পিয়ার কারেন্ট দিই,
আর রেজিস্ট্যান্স কত, দুটো রেজিস্ট্যান্স আছে না, আমি দুটো যোগ করলাম। রেজিস্ট্যান্স কত কত ছিল বলো তো? একটা হচ্ছে 1K, একটা হচ্ছে 2.2K, আমি যোগ করলাম। আর ক্যালকুলেট করলাম, আমার সূত্র, নর্মাল সূত্র তো জানি, I = B/R। এটা জানো তোমরা, I = B/R? জি স্যার। এই যে আমরা জানি B = IR, তাহলে I এর মানটা কি হবে? B কে R দিয়ে ভাগ, জি ঠিক আছে? অথবা যদি আমি বলি R এর মান বের করতে চাই, তাহলে বের করা যাবে না, B কে I দিয়ে ভাগ। মানে এই তিনটা টার্ম আছে, তিনটা জিনিস আছে ভেরিয়েবল। তিনটা ভেরিয়েবলের মধ্যে আমি যে কোনোটাকে বের করতে পারবো। দুইটা যদি নোন থাকে আর একটা আননোন থাকে, সেটাকে ইজিলি বের করা যাবে। কথা বুঝতে পারছো? জি স্যার। তো এখন আমরা যেটা করবো অ্যাকচুয়ালি জি সার্কিটে, স্যার। সেটা হ্যাঁ, যেটা করবো অ্যাকচুয়ালি আমরা এই কানেকশন দিব, ফার্স্টে 5 ভোল্ট দিব। তখন আমরা এই সার্কিট এমিটারের সাহায্যে কারেন্টটা দেখবো কত, আর এই রেজিস্ট্যান্স গুলো যোগ করব। যোগ করে এই ফর্মুলা, ভোল্টেজ তো আমি জানি 5 ভোল্ট, রেজিস্ট্যান্স তো আমি জানি, এই ভোল্টেজ রেজিস্ট্যান্সে ভাগ করে দেখবো কারেন্ট কত হয়। দেখবো যে এই মেজার এমিটারের সাহায্যে যেটা মাপলাম আর ক্যালকুলেশন করে যেটা পাইলাম প্রায় সেম, কাছাকাছি হবে। এরকম বিভিন্ন ভোল্টেজ সোর্স চেঞ্জ করে করে বিভিন্ন রেটিং নিয়ে দেখছি। এটা হচ্ছে কারেন্ট ভার্সেস ভোল্টেজ। আবার কারেন্ট ভার্সেস রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স তো বের করা যাবে। হ্যাঁ, ওই যে আমরা তো শুধু দেখালাম না, I = কি, আমরা বলছি B = IR। তো এখানে যে কোনো একটাকে বের করা যাবে ইজিলি। ওই জিনিসটা মেন, ওটা বুঝলে হবে, একটা বুঝলে বাকিগুলো সেম কথা হচ্ছে। তো আমাদের শেষ হয়ে গেল দুইটা। আমরা ল্যাব শিট গুলো আগে দেখতেছি, পরে আমরা আবার প্র্যাকটিক্যাল ভিডিও গুলো দেখবো। দেখো এখানে আমরা যেটা বলছি, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা আমরা এখনো পড়াই নাই, পরে নিয়োগ ছিল, দেখি পরে নেক্সট আমরা আরেকদিন পড়াবো আর কি। আসলে হ্যাঁ, ওটা নিয়ে সামারি টেনে দিব, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আর ওটা পড়াই দিব। অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে তোমাদেরকে দুইটা অ্যাসাইনমেন্ট দিব। তোমাদের কোনো স্যার ক্লাস টেস্ট নিছে? জি স্যার, নিয়েছে। জি স্যার। কোন কোন স্যার নিয়েছে? কোন কোন স্যার তোমাদের ক্লাস টেস্ট নিয়েছে বলো তো? স্যার ইংলিশ স্যার নিছে, বিজনেস, ইন্ট্রোডাকশন অফ বিজনেস ম্যাডাম নিছে। কিভাবে নিচ্ছে? তোমাদের কোশ্চেন দেওয়া দিছে আর জুমের মাধ্যমে তোমাদেরকে ভিডিও অন করে দেখছে আর তোমরা পরীক্ষা দিচ্ছে এভাবে? না স্যার, ওই গুগল ফর্মের মাধ্যমে নিছে। এমসিকিউ স্যার, এমসিকিউ নিছে। এমসিকিউ। গুগল ফর্মের মাধ্যমে? জি, গুগল ফর্ম এমসিকিউ দিছে, আমরা ওখান থেকে আনসার দিয়েছি। বুঝতে পারছি। তো যাক, আমি হয়তো দুইটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আবার ওই যে আপনার কম্পিউটার ফান্ডামেন্টালের স্যার আমাদের কিছু প্রশ্ন দিছে, ওগুলো লিখে আমরা সাবমিট করতেছি। ওটা প্র্যাকটিক্যাল, ওটা ওটা তো স্যারের, ওটা তো অ্যাসাইনমেন্ট, ওটা এটা অ্যাসাইনমেন্ট, সিটির কথা বলছি। ওটা না। ও সিটি হচ্ছে শুধু ওই ইংলিশ আর বিজনেস নিছে। যাক, তাহলে আমি সিটি। তোমাদের আপাতত অ্যাসাইনমেন্ট নিব, পরে সুযোগ হলে ছুটি নিব। দুইটা অ্যাসাইনমেন্ট দিলাম, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্টটা আমরা যেভাবে নিব, হয়তো তোমাদের স্টুডেন্ট আইডি দিয়ে আমরা ম্যাথমেটিক্সটা ডিফারেন্স করে দিব, যারটা সে স্যার ক্যালকুলেট করে দিব। আমাদের চিঠি কয়টা হবে স্যার? একটা ট্রিপলি, মানে এটাতে আমরা দুইটা অ্যাসাইনমেন্ট নিব, এই সাবজেক্টের জন্য। আমরা দুইটা অ্যাসাইনমেন্ট নিব। আমি ওই সারা স্যার হয়তো দুইটা, সিটির কথা বলছি স্যার, কিন্তু মনে করো নিতে না যদি পারলে, সুযোগ হয়। হ্যাঁ সিটি মনে করো না নিতে পারলে অ্যাসাইনমেন্টই সিটি হয়ে যাবে, সিটি অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। ওটা নিয়ে তোমাদের টেনশন করার কিছু নেই। কথা বুঝতে পারছো? তোমরা তো বাসায় সবাই ভিডিও অন করে পরীক্ষা দিতে পারবা নাকি? স্যার সবাই তো পারবে না। জি জি স্যার। স্যার ভিডিও অন সবার করে তো ওয়েব review স্যার ক্যামেরা। অনেকে হবে স্যার। বাইরে গিয়ে, বাড়ির বাইরে গিয়ে ক্লাস করে, তো ঝামেলা হয়। আচ্ছা স্যার যাক, আমাদের অ্যাসাইনমেন্ট দিলেই ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আপাতত অ্যাসাইনমেন্ট দিয়ে পরে সুযোগ হলে ছুটি নিবো আর কি। এটা আমাদের পরে নেক্সট একটা ক্লাসে সময় সুযোগ দেখে দিয়ে দিব আর কি। তো যাই হোক, আমরা এখন যেটা দেখবো ভেরিফিকেশন অফ থেভেনিন থিওরেম। থেভেনিন থিওরেমটা কিভাবে ভেরিফিকেশন করে, আমরা থিওরিটিক্যাল থেভেনিন থিওরেমটা আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে কি না?
থেভেনিন থিওরেম তো মনে আছে? এই দেখো একটা সিম্পল সার্কিট দিচ্ছে এখানে, এই যে RL লোড ভেরিয়েবল রেজিস্ট্যান্স। থেভেনিন থিওরেম যখন এই বলবে তোমাকে এই রোড রেজিস্টারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এই রোড রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ কত, বা এই রোড রেজিস্টারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করো। এটা বের করার জন্য আমাদের থেভেনিন থিওরেম যেটা করতে হয়েছিল মনে আছে? করতে হয়েছিল স্যার আরএল ওপেন করতে হবে, হ্যাঁ, তারপরে তারপরে আরটিএস বের করতে হবে। হ্যাঁ আরটিএস, আরটিএস বের করার সময় আমরা কি করি? ভোল্টেজ সোর্স থাকবে আমার শর্ট, কারেন্ট সোর্স থাকবে ওপেন। হ্যাঁ, যখন সে একাধিক সোর্স থাকে, ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স থাকে, সেক্ষেত্রে আমরা ভোল্টেজ সোর্স গুলো শর্ট করে দিব যতগুলো ভোল্টেজ সোর্স থাকে, আর কারেন্ট সোর্স গুলোকে আমরা কি করব? শর্ট করে দিব, সরি ওপেন করে দিব। ঠিক আছে, কিন্তু একটা সোর্স থাকলে ভোল্টেজ সেটা একই কথা, শর্ট করে দিব। তাহলে এটা একটা কাজ। তাহলে আমরা অ্যাকচুয়ালি যে ব্যাপারটা ঘটবে এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল আমরা ক্যালকুলেশন করে বের করব RL, থিওরিটিক্যাল ক্যালকুলেশন আমরা বের করব BTH। BTH মানে এই লোডটাকে ওপেন করে দিয়ে এই দুটো টার্মিনালে আমরা ভোল্টেজ বের করব, মানে B এর সাপেক্ষে এর ভোল্টেজ, যেটাকে আমরা বলতে পারি BAB অথবা BTH। এই কথাটা বুঝতে পারছো কিনা? এই যে এখানে আছে BOC ওপেন সার্কিট ভোল্টেজ অথবা BTH। হ্যাঁ, লোডটাকে ওপেন করে দিয়ে এখানে যে ভোল্টেজটা পাবো এটাই হচ্ছে আমাদের থেভেনিন ভোল্টেজ। এখন যে ব্যাপারটা হলো, তোমার প্র্যাকটিক্যালি খুব ইজি, থিওরিটিক্যাল তো ক্যালকুলেশন করে বের করতে হবে। যেমন এটাকে শর্ট করে দিলাম, শর্ট করে দিলে দেখো এখানে একটা রেজিস্টার সিম্বল নাই, বাট হ্যাঁ এটা আবার কি লিখলাম, রেজিস্টার সিম্বল নাই, রেজিস্টার মান আছে, ধরো এখানে একটা রেজিস্টার আছে। তাহলে কি করতে হবে? এটাকে শর্ট করে দিলে এই দুটা সিরিজ হবে, এটার সাথে প্যারাল হবে, হ্যাঁ, তারপরে এই তিনটা আবার সিরিজ হবে, হইলে আমরা এটা দুটো টার্মিনাল রেজিস্ট্যান্স পেয়ে যাবো। কথা বুঝতে পারছো? আর থেভেনিন ভোল্টেজ বের করার জন্য কি করবো? এটাকে ওপেন করে দেব। ওপেন করে দিয়ে আমাদের যেটা ক্যালকুলেশন করি থিওরিটিক্যালি, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সের কারণে এখান দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট গেলে এই রেজিস্টরের সাথে কারেন্ট গুণ করে এখানে ভোল্টেজ ড্রপ হবে। আর এই দুইটা টার্মিনাল যেহেতু ওপেন, তাহলে এই রেজিস্টরের ভিতরে কোনো কারেন্ট যাবে না। তো এখানে যে ভোল্টেজ থাকবে সেটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজটা হবে, এই টার্মিনাল ভোল্টেজটা হবে, এখানকার যে ভোল্টেজটা ড্রপ হবে। কথা বুঝতে পারছো? এখন আমরা প্র্যাকটিক্যাল যখন কাজ করতে যাব তখন যে কাজটা করব, সিম্পলি কি করব, এটাকে শর্ট করে দিব আর এখানে একটা ওহম মিটার ধরবো, এটাকে ওপেন করে দিয়ে ওহম মিটার ধরলে এখানে যে টোটাল রেজিস্ট্যান্স কত, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বের হয়ে যাবে, সেটা বের হয়ে গেল RTH বা থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আবার ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যেটা হবে, এই ভোল্টেজ সোর্সটা সাপ্লাই দিব, এখানে একটা ভোল্ট মিটার ধরবো, ভোল্ট ধরলে এখানে একটা ওপেন সার্কিট ভোল্টেজ পেয়ে যাবে, সেটা হচ্ছে BTH বা থেভেনিন ভোল্টেজ। কথা বুঝতেছো কিনা? জি স্যার। জি স্যার। মানে থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যালি এখানে ইজি, জাস্ট একটা ওহম মিটার ধরলে হলো, একটা ভোল্ট মিটার ধরলে হলো, ভোল্টেজ পেয়ে গেলাম। তারপরে যে একটা সিরিজ সার্কিট আমরা ড্র করব, এই যে সিম্পলি একটা সিরিজ সার্কিট ড্র করব, সেই সার্কিটে একটা ভোল্টেজ সোর্স থাকবে যেটা আমরা সাপ্লাই দেবো। সাপোজ ধরো থেভেনিন ভোল্টেজ আমি পেলাম 8 ভোল্ট, তাহলে 8 ভোল্টের একটা ডিসি পাওয়ার সাপ্লাই আমরা সাপ্লাই দিব। আর RTH পেলাম ধরো যে আমি 10 ওহম, কথা এইটা সিরিজে লাগাবো। পরে আমার লোড রেজিস্ট্যান্স যেটা ছিল, সেটা ওটার সাথে সিরিজে থাকে, প্যারালাল না, ওই রেজিস্ট্যান্সের সাথে সিরিজে। তাহলে এখন তুমি যদি এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে চাও, তাহলে একটা সিম্পল সার্কিট হয়ে গেল সিরিজ সার্কিট। তখন এই ভোল্টেজটাকে আমি এই দুটো রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমি এখানে টোটাল কারেন্ট পাবো। এই টোটাল কারেন্টটা তো এখানে এসে ফ্লো করতেছে, আমি রেজিস্ট্যান্সের মান জানি আর RL এর মান জানি, এখানে কারেন্ট প্রবাহটা জানি, তো এই দুটো গুণ করলে এখানকার ভোল্টেজটা পেয়ে যাবো। তাহলে কি হলো, আমি কি পেলাম, এই যে আমার লোড রেজিস্ট্যান্সের ভিতরে প্রবাহিত কারেন্টও পেয়ে গেলাম,
লোড রেজিস্টার অ্যাক্রস কত ভোল্টেজ হলো সেটা পেয়ে গেলাম। এটা হচ্ছে তোমার বের করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। কথা বুঝতেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো জি স্যার। থিওরিটিক্যালি আমরা একবার ক্যালকুলেশন করে দেখবো যে রেজিস্টার মানগুলো আছে, সেটা করে আমি একবারে মানে এক্সপেরিমেন্টালি আমি আরটিএস কত পেলাম আর ক্যালকুলেশন করে কত পেলাম। এই বিটিএসটা আমি ক্যালকুলেশন করে কত পেলাম, থেভেনিন ভোল্টেজটা, আর মিটারে নেব কত পেলাম। একটু 19-20 হতে পারে, কম বেশি হতে পারে। তো থিওরিটিক্যালি আমি এখানে, হ্যাঁ থিওরিটিক্যালি আমার এখানে কত কারেন্ট ফ্লো করলো, প্র্যাকটিক্যালি আমার কত কারেন্ট হলো। প্র্যাকটিক্যালি আমার কারেন্টটা বের করতে গেলে কি করতে হবে, এই মাথাটা ওপেন করে দিয়ে এখানে একটা কি এমিটার লাগাই দিতে হবে। লাগাই দিলে আমি প্র্যাকটিক্যালি কারেন্টও পেয়ে যাবো। আর একটা হচ্ছে আমি ক্যালকুলেশন করে কারেন্ট বের করতে পারি, এই ভোল্টেজকে দুটো রেজিস্ট্যান্সের গুণফল দিয়ে ভাগ করলে কারেন্ট বের হবে। আর যদি আমি এক্সপেরিমেন্ট করতে চাই, এখানে একটা এমিটার লাগাই দিতে হবে সিরিজে। ঠিক আছে? হ্যাঁ, তোমার পরে কিন্তু থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে বলতে পারে। তাহলে আমাদের থেভেনিন হয়ে গেল। এখানে তাই দেখাচ্ছি, দেখো কিছু ডাটা শিট দেখাইছে আর কি, এটা তো অন্য জিনিস। এটা হচ্ছে সিম্পল, এটা তোমার থেভেনিন এর জিনিস না। এটা হচ্ছে যে আই সমান প্র্যাকটিক্যাল বুঝেছে? হ্যাঁ, পিএল দেখি ফুট পাওয়ার বিএল পিএল কি পাওয়ার বুঝেছে? জি স্যার। হ্যাঁ পাওয়ার। পাওয়ার সূত্র বুঝছো, এই যে এখানে হচ্ছে কারেন্ট বের করা যায়, ভোল্টেজকে রেজিস্ট্যান্স যে ভাগ করলে কারেন্ট হয়। পাওয়ার হচ্ছে বি স্কয়ার বাই আর, ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল আই স্কয়ার বা ইনটু আর হচ্ছে পাওয়ারের সূত্র। হ্যাঁ, একটার সাথে সম্পর্ক দিতে হবে, যে বি ইকুয়াল আই আর না, ওখান থেকে ক্যালকুলেশন আসে। পাওয়ার মানে হচ্ছে বিআই, ভোল্টেজ এবং কারেন্ট গুণ করলে ডিসিতে পাওয়ার বলে। পি মানে কি, পি মানে হচ্ছে পিআই, ভোল্টেজ এবং কারেন্ট গুণ করলে সেটাকে আমরা পাওয়ার বলি। ডিসিতে কস থিটা থাকে না, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকে না, দুইটা একটা ইন ফেজে থাকে, সেখানে কস থিটার মানটা হয় 1, মানে কস থিটা থাকে না। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এসিতে cos থিটা থাকে। হ্যাঁ, এসিতে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে এবং সেই কস থিটার মান থাকে। তাহলে পাওয়ার এসি ক্ষেত্রে লেখা পি ইকুয়াল বিআই কস থিটা, আর এসি ক্ষেত্রে লেখা পি ইকুয়াল বিআই। ওই বি এবং আই এর সে ফর্মুলা থেকে তুমি যদি আই এর মান বসায় দাও তাহলে এই সূত্র হবে, অথবা তুমি যদি বি এর মান বসায় দাও তখন এই সূত্র হয় পাওয়ারে, পি ইকুয়াল আই স্কয়ার আর বি স্কয়ার বাই আর। সিম্পল পাওয়ারের সূত্র, আমরা পাওয়ারও বের করতে পারি। সিরিজ প্যারালাল সার্কিট না, এই হচ্ছে একই জিনিস। ঠিক আছে? হ্যাঁ, তোমরা একটু দেখো, সুপারপজিশনটা একটু দেখো। ওকে স্যার। স্যার আপনি মিউট হয়ে গেছেন স্যার। স্যারের ফোনে কথা বলতেছে। হ্যাঁ স্যার, সেজন্য তো বলছি সবাই একটু দেখতে। আচ্ছা আচ্ছা, আমি এটা শুনতে পারিনি। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো যাও, ফোন আসছিল আর কি, ডেরিভেশন অফ সুপারপজিশন থিওরাম আসছিল। কিন্তু থেভেনিনটা করলাম স্যার আপনার সুপারপজিশনে। সাউন্ডটা একটু কমে গেছে। হ্যাঁ, আমরা
যেমন আমরা থেভেনিনটা করেছি না, সে একই ভাবে হচ্ছে সুপারপজিশনটা আর কি। তো যাই হোক, এখন এতগুলো একসাথে মনে থাকবে তো তোমাদের। সুপারপজিশন আমরা যেটা করি, তো এখানে আমরা লুপ ধরি, এখানে লুপ ধরি, ধরে এই সোর্সের জন্য এখানে কত কারেন্ট ফ্লো হয়, এই সোর্সের জন্য এখান থেকে কত কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে। তারপরে এই দুইটা কারেন্টকে আমরা সাম আপ করি। যদি ডিরেকশন উল্টা হয় তাহলে বিয়োগ হয়, আর যদি অ্যালজাব্রিক সাম বলে তাকে, হ্যাঁ অ্যালজাব্রিক সাম। অ্যালজাব্রিক সাম মানে এরকম না যে খালি যোগই হবে, বিয়োগ হইতে পারবে না। এখানে যোগ হইতে পারে, এখানে বিয়োগ হইতে পারে। কথা বুঝতে পারছো? অ্যালজাব্রিক সাম মানে হচ্ছে যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। স্যার আমি বুঝতে পারিনি। হ্যাঁ, অ্যালজাব্রিক সাম মানে হচ্ছে, সাম বলতে হচ্ছে দুটো চিহ্ন যদি প্লাসই হয় তাহলে তো যোগ হবে, যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে এটা যদি আমরা অ্যালজাব্রিক সাম করি তাহলে এটা বিয়োগই হবে। মানে চিহ্নের উপর ডিপেন্ড করে যোগ। কথাটা বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। সাপোজ ধরো +5 ভোল্ট -5 ভোল্ট, এটা যদি আমরা অ্যালজাব্রিক সাম করতে যাই তাহলে হবে +5 ভোল্ট প্লাস একটা ব্র্যাকেট দিয়ে -5 ভোল্ট, তাহলে এটা অ্যালজাব্রিক সাম হবে 0 ভোল্ট। কথা বুঝতে পারছো? আমরা বলবো অ্যালজাব্রিক সাম, বাট মাইনাস থাকলে এটা বিয়োগ হয়ে যাবে। এটাই হচ্ছে কথা। এটা ইম্পর্টেন্ট ইস্যু না, এখানে এটা সার্কিটের ব্যাপার না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম আর কি। তো ওকে, আমাদের এখানে যেটা হচ্ছে, সাপোজ ধরো তোমার যদি এই ওহমের বিদ্যুৎ প্রবাহিত কারেন্ট বের করতে বলে এবং সুপারপজিশনে অ্যাপ্লাই করতে বলে, তাহলে আমরা যে কাজটা করবো, এই সোর্সের জন্য এর বিদ্যুৎ কত কারেন্ট ফ্লো করলো, এই সোর্সের বিদ্যুৎ কত কারেন্ট ফ্লো, তখন দুটা কারেন্টকে আমরা অ্যালজাব্রিক সাম দিলাম, বের করে ফেললাম। এটা হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে। আর আমরা যদি ইয়ে করতে চাই, হ্যাঁ আমরা যদি প্র্যাকটিক্যালি করতে চাই তখন কি করব, তখন এই সোর্স একটা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিব, এখানে একটা ডিসি পাওয়ার সাপ্লাই এখানে ভোল্টেজ সাপ্লাই দিব, এখানে একটা এমিটার লাগাই দিব। তখন দেখবো যে এমিটার দিয়ে আমার কত কারেন্ট ফ্লো করে। হয়তো একবার দেখবো যে এই সোর্স দিয়ে কত কারেন্ট ফ্লো করে, আবার দেখবো যে এই সোর্স দিয়ে কত কারেন্ট ফ্লো করে, তারপর ফাইনালি দুইটা সোর্স দিয়ে একবারে দেখবো কত কারেন্ট ফ্লো করে। তো দুইটা সোর্স দিয়ে যখন একবারে দেখবো তখনই আমরা দেখবো যে আসলে রেজাল্টিং কারেন্টটা কত, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কারেন্ট। আগেরগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল সোর্সের জন্য কারেন্ট। সেক্ষেত্রে আমরা একটা নাম দিতে পারি, এই যখন এই সোর্সটা চালু থাকবে তখন বলবো I1, এটা যখন থাকবো I2, যখন ফাইনালি সাম আপ হবে সেটা আমরা বলতে পারবো I3, এরকম বলা যাবে। এখানে অনেক কথা বলছিলাম, যে কথাগুলো বলতেছি এটা হচ্ছে মেইন কথাবার্তা। যেমন দেখো এখানে যেটা করেছে, যখন I1 বের করতে গেছে তখন B2 সোর্সটাকে শর্ট করে দিয়েছে, B1 ভোল্টেজ থেকে অফ রাখছে, তখন তোমার কারেন্ট কত, I1 কত। হ্যাঁ, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি কত আর থিওরিটিক্যাল কত। আবার একই ভাবে B1 কে 0 করে দিয়েছে, শর্ট করে দিয়েছে, B2 তে সাপ্লাই দিয়েছে, তখন তোমার থিওরিটিক্যাল ভ্যালু কত, প্র্যাকটিক্যাল কত। কথা বুঝতেছো? থিওরিটিক্যাল ভ্যালু মানে কি, যখন আমি সোর্সটা সাপ্লাই রাখবো, এটাকে শর্ট করে দিব, তখন আমি ক্যালকুলেশন করে দেখবো যে এখান থেকে আমার কত কারেন্ট যায়। এই দুটা প্যারালাল হয়ে যাবে, তারপরে সিরিজ হবে, তখন এই কারেন্টটা এখানে যে ভাগ হবে, কারেন্টটা পেয়ে যাবো, কারেন্টটা আবার যায় দুটার মধ্যে ভাগ হবে, এটা তো শর্ট হয়ে যাবে। তো আমরা একটু ক্যালকুলেশন করে কারেন্ট বের করতে পারবো, এই 470 ওহম 447 ওহমের ভিতর দিয়ে কত কারেন্ট যায়। একই ভাবে এই সোর্সটাকে যখন চালু করবো, এটাকে শর্ট করে দিব, তখন এটার ভিতরে কত কারেন্ট যায়। এবং আমরা দুইটা সোর্স একবার চালু করে দেখবো যে এখানে কত কারেন্ট যায়, তিনবার দেখবো। একটা হচ্ছে ক্যালকুলেশন ভ্যালু, একটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। আমরা এখানে তাই দেখাচ্ছি যে থিওরিটিক্যাল ভ্যালু, প্র্যাকটিক্যাল ভ্যালু। প্র্যাকটিক্যাল বুঝতেছো? মানে সার্কিটটা কানেকশন দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে আমি দেখবো কত কারেন্ট ফ্লো করে এমিটার সাহায্যে। থিওরিটিক্যাল ভ্যালু আর প্র্যাকটিক্যাল ভ্যালু কি ডিফারেন্স হবে? হ্যাঁ, এটা তো অবশ্যই একটু 19-20 হবে, কখনো 100% মিলবে না। কিছু লস থাকে, কিছু রেজিস্ট্যান্স ভেরিয়েশন থাকে,
হ্যাঁ, তো ভোল্টেজও কম বেশি একটু একটু ফ্লাকচুয়েট করতে পারে। তো সবকিছু মিলে থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল সেম হওয়ার কথা না, একটু 19-20 হবে। কথা বুঝতে পারছো? এটা কি স্যার অ্যামিটারের জন্য কি একটু পার্থক্য হয় নাকি? এটা সবকিছু মিলে সার্কিট কম্পোনেন্ট, কানেকশনেও তো পাওয়ার স্যার সাপ্লাই, হ্যাঁ কানেকশন একটু লস হতে পারে, তারে বিদ্যুৎ যাবে সেখানে সামান্য একটু লস হতে পারে, সবকিছু মিলে আর কি। ওকে স্যার। ঠিক আছে, আমরা আজকে সুপারপজিশন থিওরি করে দিলাম। তোমাদের যে ইউটিউব গুলো যে ভিডিও গুলো যে সেগুলো ভালো করে দেখবা। আর এটা রেজিস্টার মেজারমেন্ট ইউজিং এর কালার কোড, তোমরা কালার কোড জানো তো? দেখতে ভিডিও গুলো কালার কোড দিয়ে কিভাবে মেজার করে। যদি আমরা আসলে বর্তমান সময় অ্যাকচুয়ালি খুব একটা কালার কোড ব্যবহার করা হয় কম, আমরা করি না, বাট যারা বিশেষ করে হ্যাঁ কাজ করে, যারা যে রেডিও টিভি ঠিক করে, যারা টেকনিশিয়ান যারা, ওরা কিন্তু অ্যাকচুয়ালি কালার কোড দেখেই মেজারমেন্ট করে। অনেক সময় একটু সমস্যা হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, সেক্ষেত্রে কিন্তু তোমার এই মিটার দিয়ে আর অ্যাকচুয়াল ভ্যালু পাওয়া যায় না রেজিস্ট্যান্সের। তখন ওই কালার কোড দেখে ওরা ডিফাইন করে যে কোন রেজিস্টারের মান কত। আবার অনেক সময় পাশে নিচে লেখা থাকে রেজিস্টারের ভ্যালুটা থাকে, ক্যাপাসিটর ভ্যালুটা থাকে, ইন্ডাক্টর ভ্যালু থাকে, ওখান থেকে বুঝতে পারে। আর না হলে কালার কোড দিয়ে বের করতে হয়। আগে তো একসময় মিটার ব্যবহারই হতো না, মানুষ কালার কোড দিয়ে ব্যবহার করতে হয় রেজিস্টার মানগুলো। দেখেছো? তোমরা কি জানো কালার কোড দিয়ে কিভাবে মাপতে হয়? জি স্যার। কালার কোড তো দেয়া থাকে কালো, ওই যে অনেকে ইংলিশে বলে বিবি রয় ভেরি গুড ওয়ার্কার, নাকি? জি স্যার, রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। হ্যাঁ, বিবি রয়। বাংলায় ওইটাকে বলা যায় কাবলা খুশনি বেদুসা, কালো বাদামি লাল, মানে যে যেভাবে পারে। আমরা বলি বিবি রয় গ্রেট ব্রিটেন ওয়ার্কার, গ্রেট ব্রিটেন ওয়ার্কার, ওই একই জিনিস। তুমি ভেরি গুড লেখলাম, ওটাও কোনো সমস্যা না। বিটে গ্রেট বলা যাবে, গুড বলা যাবে। কথা বুঝতে পারছো কি না? বিবি রয় ভেরি গুড ওয়ার্কার, এই টার্মটা দিয়ে তুমি বের করতে পারবা। এগুলো ভিডিওতে অলরেডি খুব সুন্দরভাবে দেওয়া থাকার কথা, তোমরা এগুলো দেখবা। ওকে, তাহলে আমরা একটা ভিডিও দেখছি। ভিডিওগুলো দেখে তোমরা তো অলরেডি ভিডিও দেখার কথা, তোমাদেরকে দেখতে বলছিলাম। দেখছিলাম। এটা হচ্ছে সুপারপজিশন। তোমাদেরকে স্যার দেখাইছিল অসিলোস্কোপের ব্যবহার করে দেখাইছিল নাকি? জি স্যার, দেখাইছে। তোমরা এটা কাজ করতে গেলে তো অসিলোস্কোপ দেখো, এখানে ভিডিও আছে কিছু অসিলোস্কোপের, সেটা তোমরা দেখবা। তো যা হোক, আমরা এখন সুপার থেভেনিন থিওরেমটা দেখি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার চালু। স্যার ভিডিও দেখি না। হ্যাঁ, ভিডিও দেখা যাচ্ছে না স্যার, ভিডিও স্যার ওই ফোল্ডারটা দেখা যাচ্ছে। ভিডিওটা অন করলে দেখা যায় নাকি? জি স্যার, ভিডিওটা প্লে করেন। ভিডিও দেখা যায় না। ভিডিও তো আমার এখান থেকে প্লে করা দেখাচ্ছে। স্যার ওটা শেয়ার, স্যার আবার স্ক্রিনশট এটা মনে হয় শেয়ার হয় নাই। ভিডিও প্লেয়ার আলাদাভাবে শেয়ার করতে হবে। এখন কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। ভিডিও চলতেছে? জি স্যার। শুনতে পাও তোমরা ভিডিওটা কি বলে? না, শুধু দেখা যাচ্ছে স্যার, কথা শোনা যায় না স্যার। বোঝা যায় না স্যার, কথা আসবেও না স্যার সম্ভবত। তো
তাহলে এইভাবেই তোমাদের ক্লাস নেবে কি ভিডিও দেখাতে গেলে? জি স্যার ভিডিও স্যার এমনিতে দেখাতে পারে কিন্তু স্যার আমাদের কথাটা শুনতে পারি না আর কি স্যার আমরা। স্যার আমাদের লিংক দিয়ে দিলে স্যার আমরা এটা সুবিধা হতো। লিঙ্ক তো সব আমি দেওয়া তো আছে, দিছি। লিঙ্ক শুধু দেওয়া হয় নাই, মানে বেশ কয়েকবার বলা হয়েছে তোমার এই ভিডিওগুলো দেখে আসার জন্য। স্যার ওখান থেকে সাউন্ড বাড়াই দিলে শুনতে পারবো না? আমি স্যার ইউটিউব থেকে দেখেন। ইউটিউব কেন, তোমরা ডাউনলোড করে নিবে একবারে, ডাউনলোড করে আমি ড্রাইভে করে দিয়ে দিলাম না আপনাদের। দেখছি স্যার। স্যার প্র্যাকটিক্যালি না করতে স্যার কিছুই তো বুঝতে পারি না। প্র্যাকটিক্যাল করা লাগবে। হ্যাঁ প্র্যাকটিক্যাল করা লাগবে, প্র্যাকটিক্যাল তো বিকল্প নাই, এটা হচ্ছে আপাতত এই করোনাকালীন মানে ইয়ে করা আর কি, মোটামুটি একটা আইডিয়া নেওয়া, ধারণা নেওয়া, বাট নিজে কাজ না করলে তো ক্লিয়ার হবে না কখনো। তো যাক, আমরা এই কথাগুলো কিন্তু অলরেডি বলেছি, এটারই আবার ভিডিও এখানে দেখাচ্ছে। আমরা অলরেডি যে থিওরিটিক্যাল যে কথাটা বলে আসছি সেই কথাগুলো এখানে তোমার কানেকশন দিয়ে দেখাইছে আর কি। দেখো ফার্স্টে যে জিনিসটা দেখো, ফার্স্টে একটা সার্কিট দেওয়া আছে যে আরএল বলছে। তো এখন তোমাকে এই 10 এর বোর্ডে তোমার এই রেজিস্টার গুলো দিয়ে সাজাইতে হবে। কথা বুঝতেছো? এই সার্কিটটা তোমাকে এই 10 এর বোর্ডে সাজাইতে হবে। সাজানোর পরে আর কিছু না, এখানে এরকম আছে, আমি তোমাকে যেরকম দেখাচ্ছি সেরকম আছে, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে তোমাকে এখানে সাপ্লাই দিতে হবে। তারপর হচ্ছে এই যে অ্যাভোমিটারের মাধ্যমে আউটপুট গুলো আমরা দেখবো, কখনো রেজিস্টার অ্যাক্রোসে রেজিস্টার মাপবো, কখনো ভোল্টেজ রেজিস্টার অ্যাক্রোসে ভোল্টেজ মাপবো। যদি তুমি এটাকে ওহম মিটার হিসেবে কাজে লাগাইতে চাও তাহলে তোমাকে ওই গ্যাপে বসাই দিতে হবে। কথা বুঝতে পারছো কিনা? এই ভিডিও গুলো তো তোমরা নিজেরা দেখে শুনতে পারবে, আমি কিন্তু সারাংশ কথাটা বলে দিচ্ছি, আমরা কিন্তু অলরেডি ল্যাব শিট দেখে কথাগুলো তোমাদেরকে আমরা বলছি। সেই কাজটাই হচ্ছে এখানে টেনার বোর্ডের মধ্যে রেজিস্টার গুলো বসাবে। তো এখানে বলতে আমি যেটা বলেছিলাম যে তোমাকে এই টেনার বোর্ড গুলো এই পয়েন্ট গুলো খেয়াল রাখতে হবে। যেমন আমরা বলছিলাম উপরে যে দুইটা দাগ থাকে, দুইটা দাগ, হ্যাঁ একটা নীল দাগ ছিল পুরো নীল দাগটার শট, একটা লাল দাগ ছিল পুরো লাল দাগটার শট, নিচেও সেম। এই অনুযায়ী কানেকশন গুলো তোমাকে দিতে হবে। এখানে জাস্ট তোমাকে ডিসি পাওয়ার সাপ্লাই দিচ্ছে, ভোল্টেজ বাড়াচ্ছে, বা হ্যাঁ দুইটা ভোল্টেজের প্লাস মাইনাস এর মধ্যে ভোল্টেজ বাড়াবার দেখাচ্ছে, ডিফারেন্স কত ভোল্ট। ঠিক আছে, এখানে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। একইভাবে ওই অ্যাভোমিটার দিয়ে সেই ভোল্টেজটা অথবা কারেন্টটা মেজার করবে। কথা বুঝতেছো? আমরা শীট দেখে যে কথাগুলো বলেছিলাম ওরই আঙ্গিকে এখানে সার্কিটে ইমপ্লিমেন্ট করে সে অনুযায়ী সাপ্লাই দিয়ে সেভাবে মেজার করতেছে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ এগুলো তোমরা নিজেরা শুনবা, হয়তো অনেক প্যাচাল পারলেও তোমরা যতটুকু ভাঙাচিতে শুনবা, শুনলে জিনিসটা একটা আইডিয়া হবে। জাস্ট কানেকশন গুলো একটু ভালো করে দেখতে হবে, আবার প্র্যাকটিস করতে হবে আর কি। দেখো যদি আমরা একটা সুপারপজিশনটা দেখি, এখানে একইভাবে এখানে সুপারপজিশন থিওরেমটা আগে বর্ণনা করেছে, আমরা যে কথাগুলো বলেছি। হ্যাঁ ভোল্টেজ সোর্স গুলো শর্ট হবে, কারেন্ট সোর্স গুলো ওপেন হবে, ভোল্টেজ সোর্স রিপ্লেস বাই শর্ট সার্কিট, কারেন্ট সোর্স রিপ্লেস বাই ওপেন সার্কিট, এই কথাগুলো আমরা সব বুঝাইছি এখানে। সেই প্রসিডিউর গুলো তোমাকে বলবে। কথা বুঝতে পারছো?
এখানে সিম্পল কিভাবে সলিউশন কাজ করে সেই কথাগুলো বলছে আর কি। এই যে তিনটা সোর্সের জন্য কারেন্ট বের করেছে, যেগুলো অ্যালজেব্রিক সাম করবে, আমরা যেসব থিওরি কথাবার্তা বলি আর কি। কিছু দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এখানে যে কাজগুলো করেছে, যে তোমার এখানে ভোল্ট মিটার, এমিটার, হ্যাঁ ভোল্ট মিটার, এইগুলো তুমি প্যারালাল তোমার এখানে সাপ্লাই দেওয়া যাবে। এখানে তুমি আবার সুন্দরভাবে দেখতেও পারবে আর কি, যে কত ভোল্ট দিচ্ছ। ভোল্ট মিটার গুলো হচ্ছে তোমার এখানে প্যারালাল লাগানো থাকবে, ওই ভোল্ট মিটার ইন্ডিকেটর দিয়ে তোমার ভোল্টেজ শো করবে। তুমি সামনে মানুষের এসে ডিসি পাওয়ার সাপ্লাইটা দেখাচ্ছে না, ওখান থেকে তুমি ডিসি পাওয়ার সাপ্লাই এখানে সাপ্লাই দিবে, এখানে তোমাকে ইন্ডিকেটর দেখাবে। এই মিটার গুলো সিরিজে লাগানো হবে, দেখাবে। অনেক সময় দেখবে যে পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি এই মিটার লাগাইছো, তোমার কারেন্টটা দেখাচ্ছে যে এখানে যে পয়েন্টার থাকে এটা ডাইন দিকে ঘোরার কথা, না ঘুরে বাম দিকে যাচ্ছে। তখন কি বুঝবা যে তোমার কারেন্টের ফ্লোটা উল্টা দিকে চলে আসছে। তখন ওই কারেন্টের মাথাটা দুটা তারকে ইন্টারচেঞ্জ করে দিলে তখন এই তারটা আবার কারেন্টের ফ্লোটা তোমার ডাইন দিকে এই পয়েন্টটা মুভ করবে। এই কথাটা বুঝতে পারছো কিনা? সাপোজ ধরো তুমি একটা এমিটার, হ্যাঁ, কোন একটা সার্কিটের সিরিজে লাগাইলা, তখন দেখলা যে তোমার এমিটার যেটা শো করতেছে সেটা তোমার এই পয়েন্টারটা বা যে হ্যাঁ ছোট্ট একটা যে পয়েন্টার, এই যে পয়েন্টারটা যে মুভ করে, কার্সরটা, কার্সর তো না, যে এখানে যে পয়েন্টারটা থাকে এটা ডাইন দিকে ঘোরার কথা না, ডান দিকে না ঘুরে যদি বাম দিকে ঘুরে তাহলে কি বুঝবা? কারেন্টের ডিরেকশনটা উল্টো হয়ে গেছে। তখন তারটা, এই যে কারেন্টের যে তারটা লাগানো হয় সেটা ইন্টারচেঞ্জ করে দিতে হবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, অথবা লালটা কালোতে, কালোটা লালটাকে ঢুকাই দিলে তখন দেখবো কারেন্ট মেজার করতেছে। কথা বুঝতে পারছো? জি স্যার। তোমার এই বিভিন্ন সোর্সের কারণে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হইতে পারে, এই কারণে তুমি সবসময় যে একই ডিরেকশনে কারেন্ট পাবো সেটাও না। তো তোমরা এই ভিডিও গুলো ভালো করে ঠান্ডা মাথায় দেখবা। হ্যাঁ, আমরা যদি সময় সুযোগ করতে পারি এগুলো আসলে সবগুলো যে আমাদের ল্যাবে বা তোমাদের ল্যাবে আছে তাও না, বাট এখান থেকে একটা আইডিয়া নিতে পারবা। তারপর আমাদের ল্যাবে যা আছে তা দিয়ে এটা সুন্দরভাবে করানো যেত আর কি, ট্রেনার বোর্ড দিয়ে। যদি সামনে সুযোগ হয় কখনো সেটা দেখাই দিব। আর এই সেমিস্টারে সম্ভব না হলে পরের সেমিস্টারে যদি তোমাদের কখনো ক্লাস পাই, ওই সময় একদিন ল্যাবে এগুলো দেখা দেওয়া যাবে আর কি আমাদের ল্যাবে। ঠিক আছে? জি স্যার, এটা স্যার প্র্যাকটিক্যাল ঠিক আছে স্যার। হ্যাঁ, প্র্যাকটিক্যাল তো আসলে বিকল্প নাই, প্র্যাকটিক্যাল করা আর এভাবে দেখে স্যার শিখা হয় না আসলে। এটা তো শেখা সম্ভব না। জাস্ট একটা আইডিয়া শেয়ার করা আর কি। তোমাকে শিখতে হলে আসলে ল্যাবে আসতে হবে। এটা তো সব জায়গায় প্রবলেম হচ্ছে। আপাতত একটা জাস্ট আমাদের করোনাকালীন সময়টাকে পার করা, বা কিছু শেখা যায় না তা না, এখান থেকে অনেক কিছু শেখা যাবে, বাট প্র্যাকটিক্যালি না করলে ফুলফিল কখনো হবে না, কনফিডেন্স বাড়বে না, ব্যাপারগুলো এরকম। তো ঠিক আছে, তোমরা ভিডিওগুলো আবার ভালো করে দেখবা। আমরা তো অলরেডি থিওরিটিক্যাল ল্যাব শিটে দিয়ে দিচ্ছি, এই শিটগুলো তোমরা পড়বা এবং এভাবে ল্যাব শিট তৈরি করে রাখবা। হ্যাঁ, ওখান থেকে দেখে দেখে এখন তোমরা তো হয়তো ওই ক্যালকুলেটেড মানগুলো পাবা, সেই মানগুলো দিয়েই তোমরা ল্যাব শিট গুলো তৈরি করবা।
প্র্যাকটিক্যাল মানগুলো তো তোমরা তো পাবা না, সেটা আপাতত হয়তো ব্ল্যাঙ্ক থাকতে পারে। হ্যাঁ নাকি কি বলো? প্র্যাকটিক্যাল মানগুলো বসাবো কি করে তাইলে? সেটাই বসাবো না আর কি, সেগুলো খালি থাকবে। ঠিক আছে, ওগুলো তার বসানোর সুযোগ নাই এখন। তারপরে তোমরা বিশেষ করে কালার কোডের ভিডিওগুলো একটু দেখবা। শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিছু তোমরা? না স্যার, কিছু তো দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছ? স্যার এখন দেখা যাচ্ছে। জি স্যার, এখন পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। বিবি রয়, বিবি মানে বিতে ব্ল্যাক, বিতে ব্রাউন, রয় মানে ROY, আপতে রেড, ওতে অরেঞ্জ, ওয়াইতে ইয়েলো। গ্রেট ব্রিটেন বলে, হ্যাঁ, জিতে গ্রিন বা কোট বয় বলে, জিতে গ্রিন, বিতে ব্লু আর ভায়োলেট। বিবি রয় গ্রেট ব্রিটেন বেরি গোট ওয়ার্কার। কথা বুঝতেছ? এই ভায়োলেট এগুলোতে নাম্বারিং করা হয়, কালার ব্যান্ড, ফার্স্ট ব্যান্ড, ঠিক আছে, 1 2 3 4 5 9 থেকে আবার জিবি থেকে শুরু হয় 1 2 3 4 5 9। হ্যাঁ, এরকম ব্যাটে যে দেখো রেজিস্টার হাতে নিয়ে মুভ করতেছে, হ্যাঁ, এই রেজিস্টারের মাথায় এবং সর্বশেষ ডাইনে দিয়ে থাকে, এটাকে প্রথমটা ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড, ফোর্থ ব্যান্ড। বিশেষ করে এই থার্ড ব্যান্ডে যেটা হয় এটা হচ্ছে মাল্টিপ্লায়ার। কি হয়? মাল্টিপ্লায়ার, ঠিক আছে। আর ফোর্থ ব্যান্ডে যেটা হয় সেটা হচ্ছে এরকম পার্সেন্টেজ থাকে, যেটা টলারেন্স থাকে। কথা হচ্ছে যে +1%, +2%, এটা বিশেষ করে গোল্ড, সিলভার, হ্যাঁ, নো কালার, এগুলো থাকে আর কি। এই 4 নাম্বার ব্যান্ডে যা গোল্ড, সিলভার, নো কালার, যদি গোল্ড থাকে তাহলে 5+5% টলারেন্স হবে। মানে কোনো একটা রেজিস্টারের মান যদি 100 হয়, সেখানে যদি সর্বশেষ 4 নাম্বারে ব্যান্ড, 4 নাম্বারের কালারটা গোল্ড থাকে, তাহলে বুঝতে পারবো যে এটা তোমার 95 থেকে 105 মতো রেজিস্টারের জন্য কাজ করবে। কথা বুঝতে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে খেয়াল রাখতে হবে কোন একটা রেজিস্টারের প্রথম যে কালারটা থাকবে, দ্বিতীয়টা যে থাকবে, এগুলো হচ্ছে এই পয়েন্ট থেকে তোমাকে বুঝতে হবে। সাপোজ ধরো প্রথমটা হচ্ছে আর, তারপরটা আছে মনে করো গ্রিন, তাহলে তোমার কি হবে? ডাইরেক্ট বসে যাবে। আর এর মান কত? 2, গ্রিন এর মান কত? 5, তাহলে 2 5 বসবে।
3 নাম্বার ব্যান্ডে যা মনে করো দেখো যে ইয়েলো পাইলা, 3 নাম্বার ব্যান্ডে কি পাইলা? ইয়েলো। তাহলে এটা মাল্টিপ্লাই হবে, এই যে 4টা শূন্য বসে যাবে। তাহলে প্রথমে 25 পাইলা, তারপর 4টা শূন্য, তাহলে কত হইলো? 1,62,50,000 2,50,000। হ্যাঁ, 2,50,000। এটাকে তুমি যদি ইয়েতে নাও, এটা ওহমে আছে, এটাকে কিলোতে নিলে 1000 দ্বারা ভাগ করবা, ঠিক আছে? 1000 ভাগ করলে 250 কিলো ওহম, ঠিক আছে? অথবা বলতে পারো 0.25 মেগা ওহম, অনেক বড় মানের হলো, ঠিক আছে? তারপর আছে 4 নাম্বার ব্যান্ডে গ্যাপ, তুমি পাইলা যে শেষে 4 নাম্বার ব্যান্ডে আছে সিলভার কালার, তাহলে সেখানে কি করতে হবে তোমার? +-10%, মানে ওই জিনিসটা 10% উপরে এবং 10% নিচে, এই রেঞ্জের মধ্যে এই রেজিস্টারটা ব্যবহার করা যায়। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। কঠিন তো হবে, একদিনে সব শিখে বলতে একটু, হ্যাঁ, এই হচ্ছে মেইন থিম হচ্ছে এখানে, আর কিছু ডিফিকাল্ট কিছু না। এটা মনে রাখতে হবে। এখন আর কিছুটা প্র্যাকটিক্যাল পড়তে পড়তে যে, হ্যাঁ, করতে করতে যে একটা আইডিয়া হয়ে থাকে। তবে খেয়াল রাখতে হবে, তোমার যদি থার্ড ব্যান্ডে সিলভার, গোল্ড, সিলভার থাকে 3 নাম্বার ব্যান্ডে, সেক্ষেত্রে কিন্তু এই যে .0.1 দিয়ে গুণ করবা। সাপোজ যেটা আমি বলেছিলাম, প্রথমে রেড আছে, তারপর গ্রিন আছে, তারপরে যে তুমি পাইলা গোল্ড 3 নম্বর ব্যান্ডে, তখন কি করতে হবে? যে ভ্যালুটা পাবো এটাকে 0.1 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তারপরে আবার যদি থাকে গোল্ড শেষে, তাহলে হচ্ছে +-5%। এই কথাটা বুঝতে পারছি কিনা? স্যার, স্যার ব্যান্ড যদি 4টা বা 5টা 6টা হয়, তখন আমরা কিভাবে হিসাব করব? ব্যান্ড সাধারণত 4টাই হয় বেশি, তারপরেও কোনো কোনো ক্ষেত্রে 5টা হইতে পারে। কথা বুঝতেছ? কখনো কখনো 5টা হইতে পারে। তো ব্যাপারটা ওটাই আর কি, যখন 4টা হয়ে যাবে তখন এই 3 নাম্বার ব্যান্ডটা তোমার এই কালার করে থাকবে, 1 2 3 4 হবে। 4 নাম্বারটা যে মাল্টিপ্লাই হবে, 5 নাম্বারটা হচ্ছে টলারেন্স হবে। এই কথাটা বুঝতে পারছো কিনা? যদি 5টা ব্যান্ড থাকে, তাহলে প্রথম 1 2 3 নাম্বারটা হচ্ছে সিরিয়াল অনুযায়ী থাকে, 1 2 3 যেগুলো আগে দেওয়া আছে, যেমন যে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 হবে। 3 নাম্বার ব্যান্ডটাও একইভাবে হবে। 4 নাম্বার ব্যান্ডে যে মাল্টিপ্লায়ার হবে, 5 নাম্বার ব্যান্ডে টলারেন্সটা হবে। কথা বুঝতে পারছো? স্যার তাহলে উল্টা দিক থেকে হিসাব করে আসলেই হবে স্যার? উল্টা দিক থেকে মানে? উল্টা দিক থেকে মানে ওই ডান দিক থেকে একটা টলারেন্স, একটা গুণক ধরে বাকি যেগুলো আছে এগুলা শুধু সিরিয়ালে ওই যে যা বসায় দিব। হ্যাঁ, সেটা যেভাবেই বসাও, তুমি বাম থেকে যাওয়া, ডান দিকে যাও, ওটা কোনো সমস্যা। তুমি ব্যাপারটা যদি বুঝতে পারো তাহলে সব দিক দিয়ে করতে পারবা, আর না বুঝতে পারলে তখন তো সবই দিকে মিলে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আবার এই যে এখন তো মিটারই চলে আসছে, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেজিস্টর সবই মাপা যায়, ঠিক আছে? শুধু তাই না যে এনপিএন, পিএনপি ট্রানজিস্টরও মাপা যায়। কথা বুঝতেছ? এবং দুটা মাথা শর্ট কিনা, কানেক্টিভিটি, এটাও বের করা যায়। এখন তো এই যে রেজিস্টার মেপে দেখো, তুমি কালার কোড দিয়ে বের করবে রেজিস্টার কত, আর একটা মিটার যা মেপে দেখবে রেজিস্টার কত। প্রায় ওই যে টলারেন্স আছে তো, সব কিছু মিলে প্রায় সেমই হয়। কি হবে? প্রায় সেমই হবে, একটু 19-20 হতে পারে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে আমরা একটা হচ্ছে রেজিস্টার নিয়ে কালার কোডের মাধ্যমে আমি রেজিস্টারটা ক্যালকুলেশন করে বের করব, আর একটা মিটার সাহায্যে বের করবো। তো বের করে দেখবো যে দুটো সেম কিনা, এটা হচ্ছে ভেরিফাই করা আর কি। দেখো ভুলে গেছে, 1461 বের করেছে, অথবা উনি ক্যালকুলেশন করে দেখছে তার কাছাকাছি এটা আসবে। তো এই ভিডিওগুলো তোমরা যদি ভালোভাবে দেখো, আমার আত্মবিশ্বাস তোমরা এগুলো মোটামুটি
পারবো। ঠিক আছে, তাহলে তুমি কালার কোডটা একটা আইডিয়া পেয়ে গেলা। এগুলো নিজের আবার ভালো করে দেখবা, আমার কথাগুলোর সাথে মিলাবা। তো যাই হোক, তাহলে তোমরা একটা আইডিয়া পেলা। তো তোমরা নিজেরা এই ল্যাব শিট গুলো ভালো করে পড়বা, তারপরে হচ্ছে তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখবা, দেখে ল্যাব শিট গুলো রেডি করে ফেলবা। আমরা যদি বলি তাহলে তোমাদের ল্যাব শিট গুলো পিডিএফ করে আমাদের মেলের মাধ্যমে, তোমাদের শেয়ারদের মাধ্যমে আমাদের মেলে পাঠিয়ে দিবা। ঠিক আছে? জি স্যার। আমরা সামনে আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার সম্পর্কে একটু আইডিয়া দিব, আর 2টা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। এটা আমরা কবে নিতে পারি, শেয়ার দুজন পরামর্শ করে তোমাদের সময়সূচি করে আমাকে জানাবে। ঠিক আছে? ওকে স্যার। তোমাদের কোনো পরীক্ষার ডেট তো ঠিক হয়নি এখনো? জি স্যার। স্যার আমরা কি এগুলো ওয়েবসাইটে লিখবো নাকি শুধু খাতায় লিখবো? হ্যাঁ, সব সেটাই লিখবা। অ্যাসাইনমেন্ট যেরকম ভাবে লেখো না, ওভাবে লিখে সুন্দর করে ওই স্ক্যানার একটা আছে নাকি, জানো তো? জি স্যার। ওই সফটওয়্যারটা দিয়ে সুন্দরভাবে স্ক্যান করে সিধা সেখানে পিডিএফ করা যায়। ডাইরেক্ট এখানে পিডিএফ করে মেলের মাধ্যমে পাঠিয়ে দেবে। খুব সহজ, কঠিন কিছু না, জাস্ট একবার দেখতে হয়। এটা শিখে নিবে, আর ভবিষ্যতে তো কাজে লাগবে। এখন এই পরিস্থিতি তোমাদের পরীক্ষা যদি হয়, তো সে পরীক্ষাগুলো এই যে আমি স্ক্যান করে পিডিএফ করে পাঠাইতে হবে। কথা বুঝতে পারছো? তো এইগুলো প্র্যাকটিস করে ফেলবো। যে জানে তার থেকে জেনে নিলাম, তার কাছ থেকে একটু দেখে নিয়ে আসলাম। এটা জটিল কোনো কাজ না, এটা হচ্ছে যে কেউ একবার দুবার দেখলেই পারবে, ভেরি সিম্পল। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে এ পর্যন্ত থাকো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, এবং তোমার ল্যাব রিপোর্ট গুলো তোমরা রেডি করে রাখবা। আমরা যখন বলবো তখন শেয়ারের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিবা। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার। এই পর্যন্ত আজকে, তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। শেষ করে দিচ্ছি। ওকে স্যার। ওকে।